জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পণ্য ও গণপরিবহন বন্ধে দুর্ভোগ, যাত্রীদের ভিড় বেড়েছে ট্রেন ও লঞ্চে। এইভাবে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাবে সেটা তো আমরা জানি না। টিকিট তো পাওয়া যাচ্ছে না, অত্যন্ত কঠিন। সিটবিহীন টিকিট চাচ্ছি, তারপরেও দিচ্ছে না। ভাড়া বাড়াইলেও আমাদের যাইতে হইবে, কিছু করার নাই। ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর, সুযোগ নেই পাল্টা জবাব মালিক সমিতির। দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছে। আগামী রোববার আগ পর্যন্ত তো এখানে মালিকরা যা কর্মবিরতি পালন করতেছে সেটা প্রত্যাহার করার তো কোনো সুযোগ আমি দেখি না। ভারতে জ্বালানি তেলের দাম কমলেও এখনো বিক্রি হচ্ছে বাংলাদেশের চেয়ে ৪৪ টাকা বেশিতে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 26টা পরীক্ষা, আমার স্বয়ং 5টা পরীক্ষা, আমি কোনটা পরীক্ষা দিব? একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। একই দিনে সরকারি চাকরির 26 পরীক্ষা, ফি দিয়েও অংশ নিতে পারেননি অনেক প্রার্থী। বারবার প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ। ইতিহাস থেকে জাতির পিতার নাম কখনোই মুছে ফেলা যাবে না, বঙ্গবন্ধুর গোপন দলিলের বই ইংরেজি ভাষায় প্রকাশনার মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে কাল থেকে 7 দিন কমিউনিটি ক্লিনিকে চলবে গণটিকাদান, দেয়া হবে সিনোফার্মের ভ্যাকসিন। এবং শাহজালাল বিমানবন্দরে পেস্ট আকারের 3 কোটি টাকার 4 কেজি স্বর্ণ জব্দ। এবারও দুবাই থেকে আনা হয় বাংলাদেশ বিমানের ফ্লাইটে, 2 যাত্রী আটক। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে হঠাৎই গণপরিবহন বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ছুটির দিন হলেও নানা কাজে বাইরে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন অনেকে। যানবাহনে গুনতে হয় বাড়তি ভাড়া। এদিকে রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি। বারবার জনভোগান্তির কর্মসূচি দেয়ায় সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ধামরাইয়ের চাকরি প্রার্থী শরীফুল ইসলাম সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে কৃষি অধিদপ্তরের চাকুরির পরীক্ষা থাকায় বের হয়েছেন আগে ভাগেই। নানা ভোগান্তি সয়ে গাবতলী পর্যন্ত আসলেও গণপরিবহনের অভাবে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু এই পরীক্ষার দায়িত্ব নিবে কে? সরকার নিবে? এই যে এটা যে আন্দোলন হইতেছে, বাস শ্রমিকের আন্দোলন হইতেছে, কে দায় নিবে? জীবন তো আমার শেষ। শরীফুলের মতো নানা কাজে যারা বাইরে বেরিয়েছেন, গণপরিবহন না পেয়ে পথে পথে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, ঢাকার বাইরে থেকে ঝোঁকেনি কোনো পরিবহন। টার্মিনাল গিয়েও বিপাকে পড়েন অনেকে। অনেক ভোগান্তি আসলে। এইভাবে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাবে সেটা তো আমরা জানি না। টাকা যদি ঘাট পর্যন্ত যে শেষ হয়ে যায়, তারপরে আমি ওইখান থেকে পরে আমি কোন টাকা দিয়ে যাব? এদিকে রাজধানীর ভেতরেও মোড়ে মোড়ে দেখা গেছে মানুষের ভিড়। গণপরিবহন না থাকায় রিকশা, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল দখলে নেয় রাজপথ। বাস না থাকার সুযোগে ভাড়া হাঁকা হচ্ছে কয়েক গুণ। আসার পর প্রায় 4-5 গুণ ভাড়া দিয়ে আমাদেরকে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। এই যে ওখান থেকে আসলাম রিক্সায়, আবার এখান থেকে সিএনজিতে যাইতে হবে। পরিবহন খাতে বিশৃঙ্খলা চলছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মালিক শ্রমিকরা নিজেদের স্বার্থে গণপরিবহন বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করছে। এদিকে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ নেই। বিআরটিএ আমাদেরকে জানিয়েছে আগামী রোববারের সকাল 11টায় বসবে, এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। তাহলে আগামী রোববারের আগ পর্যন্ত তো এখানে মালিকরা যা কর্মবিরতি পালন করতেছে সেটা প্রত্যাহার করার তো কোনো সুযোগ আমি দেখি না। পরিবহন সেক্টরটা কত নাজুক অবস্থায় আছে, অভিভাবকহীন আছে এবং খণ্ডিত বিখণ্ডিত অনেক স্বার্থ গোষ্ঠী এটার সাথে জড়িত হয়ে তারা নিজেরা নিজেদের স্বার্থ উদ্ধারের করার জন্য জনগণকে জিম্মি করছে। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে পরিবহন ও যাত্রী প্রতিনিধিদের সাথে। একই সাথে জনভোগান্তির কথা মাথায় রেখে খুব শীঘ্রই গণপরিবহন স্বাভাবিক করার দাবি তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় লঞ্চ ও ট্রেনে যাত্রীদের ঢল নামে। কোনো ধরনের স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে গন্তব্যে রওনা দেন তারা। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় শনিবার থেকে লঞ্চ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ।
ধাক্কাধাক্কি করে কার আগে কে নিতে পারেন টিকিট নামের সোনার হরিণ চলছে তারই প্রতিযোগিতা। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও টিকিট না পেয়ে ফিরে যেতে হয় অনেককেই। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় দিন শেষে রাতেও ছিল কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি ঢাকা শহরে এসে, এখন বাসায় যাব কি করে? সিটবিহীন টিকিট চাচ্ছি, তারপরেও দিচ্ছে না, এখানে আমাদের ঢুকতেও দিচ্ছে না। রাতটাও মনে হয় আমাদের স্টেশনে থাকতে হবে। আবার যারা টিকিট পেয়েছেন তাদেরও অপেক্ষায় থাকতে দেখা যায় ট্রেনের জন্য। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। থাকার মতো কোনো অবস্থান না থাকে আমাদের আজকেই ফিরতে হচ্ছে। আমার ট্রেন হচ্ছে রাত 11টায়, টিকিট পাইছি অনেক জোরজুলুমের পর। একইভাবে এদিন লঞ্চেও ছিল মানুষের ঢল। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বরিশাল থেকে গাদাগাদি করে লঞ্চে ওঠেন ঢাকামুখী যাত্রীরা। যতই বাড়াক আমাদের যাওয়ার মিস নেই। ডিজেলের দাম বাড়ানোয় শনিবার থেকে লঞ্চের ভাড়া বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক সমিতি। অন্যথায় নৌযান চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরিবহন ধর্মঘটে থমকে গেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ও পণ্য পরিবহন। এতে কন্টেইনার জটের পাশাপাশি একদিনেই কমপক্ষে 30 কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ফেরদৌস লিপির রিপোর্ট। স্বাভাবিক সময় সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও 24 ঘন্টা সচল থাকে চট্টগ্রাম বন্দর, যেখানে প্রতি ঘন্টায় জেটি থেকে খালাস হওয়া পণ্য পরিবহন করে 200 থেকে 250 ট্রাক কাভার্ড ভ্যান। সেখানে ধর্মঘটের কারণে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বের হয়নি, ঢুকেওনি বন্দর গেট দিয়ে। এ অবস্থায় চলতে থাকলে একদিনে 20 থেকে 30 কোটি টাকার ক্ষতির পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যের স্থবিরতার আশঙ্কা ব্যবসায়ীদের। পণ্য পরিবহন বন্ধ করা মানে এটা একটা নর্মাল স্ট্রাইকের চাইতে খারাপ, কারণ এই চট্টগ্রাম পোর্টে মাল আসছে, এখন পিক আওয়ার, পিক সিজন বা অনেক কার্গো আসছে। এই মুহূর্তে যদি পণ্য পরিবহনটা বন্ধ থাকে তাহলে এটা দেশের অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব পড়বে। ট্রাক কাভার্ড ভ্যান মালিকদের দাবি, নতুন জ্বালানি তেলের মূল্যে পণ্য পরিবহন ব্যয় গাড়ি প্রতি 2,500 থেকে 3,000 টাকা বেড়ে যাবে। আমাদের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের সাথে আলাপ না করে হুট করে যে মূল্য বৃদ্ধি করেছে, এটাতে আমাদের ঢাকামুখী গাড়ি এবং চট্টগ্রামে যে গাড়িগুলো ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে আসা যাওয়া করবে 3 থেকে 3,500 টাকা আমাদের ভাড়া বাড়তি হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই তেলের দামটা যদি কমানোর ব্যাপারে যদি একটা সুরাহা না করে, আমরা হয়তো কঠোর আন্দোলনের দিকে আমরা যাব। এদিকে ধর্মঘটের সমর্থনে বন্দর এলাকায় সকালে পণ্যবাহী যান চলাচলে বাধা সৃষ্টি করে এই খাতের শ্রমিকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরতেই সরকার অমানবিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। যুক্তিটা কি দিয়েছে? আজকে পত্রপত্রিকায় বিভিন্ন যুক্তি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমে গিয়েছিল তখনও যদি তুমি ভাড়া তেলের দাম বেশি নিয়েছো, কম দাও নাই, তাহলে কি করেছো? ওই টাকা চুরি করেছো। এখন আবার যেটা করছো সেটা হচ্ছে আমাদের পকেট কেটে তোমাদের পকেট ভরাট করো। এদিকে ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর কথা বলা হলেও এখনও বাংলাদেশের চেয়ে 44 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত 3রা নভেম্বর কলকাতায় ডিজেলের মূল্য নির্ধারণ করা হয় 101.53 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 124 টাকা। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের লিটার প্রতি দামের পার্থক্য দাঁড়ায় 59 টাকা। আর এতেই দেশ থেকে তেল পাচার হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় বাড়ানো হয় ডিজেলের দাম। বাংলাদেশে
ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এভাবেই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে প্রকৃত চিত্র কি? আমরা যদি বাংলাদেশ ও ভারতের তেলের দামের তুলনামূলক চিত্রটি দেখি তাহলে বিষয়টি পরিষ্কারভাবে ধরা দেবে। 2013 সালে দেশে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার 68 টাকা। পরে 2016 সালে 3 টাকা কমিয়ে লিটার প্রতি 65 টাকা দাম পুনর্নির্ধারণ করে বিপিসি। এরপর গত 5.5 বছরে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য ছিল অপরিবর্তিত। তখনও ভারতে প্রতি লিটার বিক্রি হয়েছে 54.17 রুপি অর্থাৎ 62.58 টাকায়। এদিকে গত 5.5 বছরে প্রায় প্রতিদিনই ভারতে সমন্বয় করা হয় ডিজেলের দাম। সবশেষ চলতি নভেম্বরের 3 তারিখে কলকাতায় ডিজেলের মূল্য 101.53 রুপি নির্ধারণ করে সরকার। বাংলাদেশি মুদ্রায় ভারতে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 124 টাকায়। দেশে আগের দামের সঙ্গে পার্শ্ববর্তী দেশের দামের পার্থক্য দাঁড়ায় 59 টাকা। আর এতেই বিপুল বৈদেশিক অর্থ দিয়ে কেনা তেল বাংলাদেশ থেকে কম দামে কিনে ভারতে পাচারের আশঙ্কা দেখা দেয়। আমাদের দামের থেকে তাদের দাম বেশি দেখে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ তেল কিন্তু স্মাগল হওয়া শুরু করে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রাইসে, এবং আমার মনে হয় না যে এটা খুব সহনীয় পর্যায়ে অ্যাডজাস্টমেন্ট থাকবে। আমরা আশা করছি যে এটা বেশি দিন থাকবে না। যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কন্টিনিউ করতে হবে। তবে এই জায়গাটায় বিশেষ করে যারা কৃষকের ব্যাপারে, যারা এই ডিজেলটা ব্যবহার করে তাদের ব্যাপারে তো সরকার ভর্তুকি কম দাম রাখবে। বর্তমানে দেশে 15 টাকা দাম বাড়িয়ে প্রতি লিটার 80 টাকায় বিক্রির পরও ভারতে 44 টাকা বেশিতে বিক্রি হচ্ছে ডিজেল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে ডিজেলের দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় কম, এ নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। 5.5 বছরে ডিজেলের কোনো মূল্যবৃদ্ধি করা হয় নাই, এবং চলতি অর্থবছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে থাকায় বিপিসি প্রচণ্ডভাবে লোকসানের সম্মুখীন হয়। গত 1 বছরেই 1147 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সবাইকে অনুরোধ জানাবো এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য, এবং এটার অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটি সুযোগ হিসাবে কেউ যেন ব্যবহার না করে। একই দিনে সরকারি চাকরির 26টি পরীক্ষা, ফি দিয়ে একাধিক আবেদন করেও ফের অংশ না নেয়ার বঞ্চনা। প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা। আলাদা সংস্থার মাধ্যমে চাকরির সমন্বিত পরীক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। সরকারি চাকরি প্রত্যাশী নাবিল আহমেদ শুক্রবার একই দিনে তার 8টি পরীক্ষা, তবে অংশ নিতে পেরেছেন মাত্র 2টিতে। পরীক্ষা যখন হয় দেখা যায় 10টা, কোনো সময় 12টা একই সপ্তাহে একই টাইমে পড়ে, তখন আমরা 1টা বা 2টাতে অ্যাটেন্ড করতে পারি। এতগুলো টাকা খরচ করি, সরকার যদি আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে পরীক্ষা বিভিন্ন সময় দিত আমাদের জন্য ভালো হতো। শুধু নাবিলই নন, শুক্রবার 26টি চাকরির পরীক্ষা থাকায় বঞ্চিত অনেকে। গচ্চায় বেকার প্রার্থীদের আবেদন ফিও। আমাদের কি টাকার কোনো মূল্য নেই তাদের কাছে? আমাদের কাছে 5টা পরীক্ষার মধ্যে কোনটা পরীক্ষা দিব আজকে আমরা? একদিকে মেন্টালি প্রেশারও পড়ছে, ভোগান্তিও হচ্ছে। করোনায় দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হলেও এমন কাণ্ডে হতাশ চাকরি প্রার্থীরা। কয়েক সপ্তাহ ধরেই চলছে একই চিত্র। আমরা যারা বেকার প্রার্থী আছি ওরা বুঝতেছি যে আসলে এটা ভোগান্তিটা কতটুকু। একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। সমন্বিত পরীক্ষার মাধ্যমে নিয়োগের পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। যতগুলো সরকারি সংস্থা যাদের পরীক্ষাগুলো এখন নিতে হচ্ছে, তারা যদি একটু সমন্বয় করে বিভিন্নভাবে পরীক্ষাগুলো বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। আর পিএসসির কর্মকর্তারা বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে এসব পরীক্ষা নিলে কমবে চাকরি প্রার্থীদের দুর্ভোগ। কোন ডিপার্টমেন্টের কোন মন্ত্রণালয়ের কোন পদের কি পরীক্ষা, এগুলো পিএসসি বলতে পারে না। জনপ্রশাসন মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় যেগুলো আছে, ওই মন্ত্রণালয়গুলো তো ক্যাবিনেট, ওই ক্যাবিনেট বলতে পারে, বা ক্যাবিনেট হয়তো কোনো উদ্যোগ নিতে পারে। অন্য প্রতিষ্ঠানের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে শুক্র ও শনিবার পিএসসি পরীক্ষা নিচ্ছে না বলেও জানিয়েছে কমিশন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের ওপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনুদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুতে স্বাধীন হয়নি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল সেসব নিয়ে বই বাংলা ভাষায় প্রকাশের পর এবার বিদেশেও প্রকাশিত হলো ইংরেজি ভাষায়। সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যার 7 খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেইনস্ট এনি লিডার, একটা নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। তা আমি রেহানা বেবি মওদুদ আমরা বসে আলোচনা করে আমরা ঠিক করলাম, এবং আমি আলোচনা করলাম আমাদের ডক্টর ইনায়েতুর রহিম সাহেব, তিনি আপনার ডায়েরি নিয়ে কাজ করতেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার আমরা করেছিলাম, উনি রিসার্চ শুরু করেছিলেন। অবশ্য খালেদা যে ক্ষমতা এসে ওনা ওখান থেকে বের করে দেয়, উনি আমেরিকায় চলে যান। আমি মাঝে মাঝে আমেরিকায় চলে যেতাম এবং ওনার সঙ্গে বসে কাজ করতাম। এই ডকুমেন্টগুলি কপি করে একটা সেট আমি আমেরিকা ওনার কাছে দিয়ে আসি। এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। একজন মেজর কোন ড্রামের উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো আর দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। সো যখন এই বইটা বের হলো এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো। পরে অনুষ্ঠান স্থলে জাতির পিতার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনীও উদ্বোধন করেন সরকার প্রধান। ছোট বোন ও মেয়েকে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো প্রদর্শনী। দেবাশিস রায়, সময় সংবাদ। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। বিকেল 5:30 নাগাদ 8 ক্রিকেটার ও 4 সাপোর্টিং স্টাফকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি কোনো ক্রিকেটার। তারা ফিরছেন গুটি গুটি পায়ে নতমস্তকে। গেট থেকে করিডোরের দূরত্ব হয়তো মিটার 3-এর বেশি হবে না, তবে এই সময়টুকু ক্রিকেটারদের কাছে মনে হয়েছে অনন্তকাল। যে যেভাবে পেরেছেন আড়াল করেছেন নিজেদের। এর আগেও বিশ্বকাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ কখনো মাথা উঁচু করে কখনো বা বিরস মুখে বিমানবন্দরে পা রেখেছিল টিম টাইগার। তবে এতটা ম্লান মুখ বোধ হয় এর আগে কখনোই দেখা যায়নি। নতুন দৃশ্যের দেখা মিলেছে আরও। সমর্থক তো দূরের কথা, গণমাধ্যম কর্মী ছাড়া ক্রিকেটারদের ফেরা নিয়ে আগ্রহ ছিল না কারো মাঝেই। এমনকি বিমানবন্দরের নিরাপত্তা কর্মী ছাড়া দেখা যায়নি অন্য কোনো বিশেষ নিরাপত্তা রক্ষীও। প্রথম দফায় আসা 8 ক্রিকেটার আর 4 সাপোর্টিং স্টাফের বিমান অবতরণ করে নির্ধারিত সময়ের মিনিট 25 পরে। তবে ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে বিশ্বকাপের পারফরমেন্সের ক্লান্তি ছিল তাদের চোখে মুখে। একে একে ব্যক্তিগত গাড়িতে করে বের হয়ে আসেন শরীফুল, নাইম, রুবেল, শামীম, আফিফরা। গণমাধ্যমের সঙ্গে তারা যে কথা বলবেন না সে আভাস মিলেছিল আগেই, হলো তাই। নানা অনুরোধের পরেও নামেনি গ্লাসের কাজ, ফলে পাওয়া যায়নি মন্তব্য। দ্বিতীয় দফায় ফিরবেন নুরুল হাসান সোহান সহ আরও 4 জন। 2 ভাগে দল দেশে ফিরলেও আমিরাতে থেকে গেছেন রিয়াদ, মুশফিক, লিটন দাস আর তাসকিন। কোচিং স্টাফরা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন 11ই নভেম্বর। এর আগে ইনজুরিতে পড়া সাইফুদ্দিন আগেই ফেরেন দেশে। সাকিব আছেন মার্কিন মুলুকে। গুরুতর অসুস্থ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে জাতীয় সংসদের বিরোধী দলীয় এ নেতাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত 2 মাসেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 20 অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং অক্সিজেনের স্তর ওঠানামা করছিল।
এবার দুর্গম চরাঞ্চল এবং প্রত্যন্ত পর্যায়ে গণটিকাদান কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। কাল থেকে 12 নভেম্বর পর্যন্ত দেশের 13,000 কমিউনিটি ক্লিনিকে চলবে গণটিকাদান কর্মসূচি। প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য 500 টিকা বরাদ্দ থাকবে। বিকেলে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডাক্তার শামসুল হক এ তথ্য জানান। বৈশ্বিক মহামারী করোনা থেকে বাঁচতে দেশে চলতি বছরের শুরুতেই শুরু হয় টিকাদান কর্মসূচি। শুরুতে সম্মুখ সারি যোদ্ধাদের এই টিকার আওতায় আনা হয়। পর্যায়ক্রমে বয়সভিত্তিক টিকা শেষে বর্তমানে স্কুল পর্যায়ে চলছে কোভিড টিকাদান। শহরের মানুষ যত সহজে টিকা নিতে পারেন সে তুলনায় পিছিয়ে আছেন গ্রামের খেটে খাওয়া অনেকেই। বিশেষ করে দুর্গম চরাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে টিকার আওতায় আসেন, এবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তা অনলাইনে যুক্ত হয়ে জানান, দেশের 13,000 কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে চলবে গণটিকা। 6 নভেম্বরে শুরু হয়ে শেষ হবে 12 নভেম্বর। দেওয়া হবে সিনোফার্মের টিকা। কমিউনিটি ক্লিনিক পর্যায়ে এবারের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 6 থেকে 12 নভেম্বরের মধ্যে যে কোনো একদিন সারা দেশের সকল কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক এলাকায় গড়ে 500 জনকে টিকা প্রদান করা হবে। দেশে এ পর্যন্ত প্রথম ডোজ 4 কোটি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 3 কোটিরও বেশি মানুষ। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। মুন্সিগঞ্জের মাওয়া আড়তে সরবরাহ বাড়ায় কমছে ইলিশের দাম। বেচা কেনাও জমজমাট। প্রতি কেজি বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকায়। এবার বাণিজ্যের খবর। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বাড়ায় ক্রেতার নাগালে আসছে দাম। ছুটির দিন হওয়ায় বেচা কেনাও জমজমাট। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকা পর্যন্ত। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, আর ছবি তুলেছেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। এমন বড় আকারের রূপালী ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসেন ক্রেতা। ইলিশের সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলক কম। কোটি কোটি টাকার মাছ বিক্রি হইতে আছে। পদ্মার ইলিশটা যখন ধরা পড়ে তখন আমাদের মনটা অনেক খুশি থাকে। সম্প্রতি ইলিশের এই হাট সরিয়ে নেওয়ার নোটিশে হতাশায় আড়তদাররা। সব দেশ বিদেশের থেকে সব দেশের মানুষ আছে এখানে। আমরা জায়গা ছেড়ে দিব, আমাকে একটা জায়গা দিয়া জায়গাটা নিয়ে যায়। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের এই জমি প্রকল্পের স্বার্থেই নিতে হচ্ছে। আমরা যে পর্যন্ত নিছি এখানে তো আমরা নদী শাসনের কাজ করবো, ব্লক বসাবো, কাজে এখানে তো আমাদের জায়গা দেওয়ার সুযোগ। এটা প্রশাসন স্থানীয় লোকজন বসে ঠিক করবে যে কোথায়, বা ওনারা নিজেরা ঠিক করবে কোথায় হইতে পারে। ওদেরকে আমি বলছি যে আপনি জায়গা দেখেন, যদি দরকার হয় আমাদের যদি সরকারি জায়গা হয় সেক্ষেত্রেও আমরা আলাপ করে দেখবো যে সেটা আপনাদেরকে দেওয়ার মতো অবস্থা আছে কিনা। ভোরের 2 ঘন্টার এই হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেস্ট আকারে আনা 3 কোটি টাকার 4 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এবারও দুবাই থেকে স্বর্ণের চালান আনা হয় বাংলাদেশ বিমানের ফ্লাইটে। এর সঙ্গে জড়িত 2 যাত্রীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত অক্টোবর মাসেই 2টি বড় চালান আটক করে কাস্টমস গোয়েন্দারা। গত মাসের 25 তারিখ বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয় 104 পিস স্বর্ণের বার, যার ওজন প্রায় 12 কেজি। তার ঠিক 19 দিন আগে 6 অক্টোবর বিমান বাংলাদেশের আরেকটি ফ্লাইটের টয়লেট থেকে উদ্ধার করা হয় 14 কেজি ওজনের 120টি স্বর্ণের